না করে নিজেদের অর্থে অবকাঠামো উন্নয়ন করছে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। ২৭ মার্চ হাসিনা মোদি বৈঠক, সই হবে কয়েকটি সমঝোতা স্মারক। পশ্চিমবঙ্গে ভোটের হিসাব পাল্টে দিতে পারে মোদির মতুয়া মন্দির দর্শন। আগের শর্তেই খালেদা জিয়ার সাজা স্থগিত আরও ৬ মাস। করোনায় একদিনে ২৬ মৃত্যু, রোগীর চাপ বাড়ছে হাসপাতালে। এডিএন নিউজ দেখছেন, আখি ভদ্র স্বাগত জানাচ্ছি সন্ধ্যা ৬টা নিউজ আওয়ারে। জানিয়ে দিচ্ছিলাম সংবাদ শিরোনামগুলো। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। দেশের নেতা আগে নাকি তার দেশ, এমন বিতর্ক ভূগোল আর ভূগোলের রাজনীতি জুড়ে। তবে যে এই জল হাওয়ার দেশটার দেশ হয়ে ওঠার প্রতিটি ক্ষণ মুহূর্ত, দর্শন, লড়াই আর রক্তে নেতার ধ্বনি। নেতার শতবর্ষে, দেশের ৫০-এ আমরা চেষ্টা করেছি তারই সামান্য তুলে ধরবার। প্রণব সাহা অপুর ৩ পর্বের ধারাবাহিকে আমার নেতা আমার দেশে। What damn army can do? আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে। রিজার্ভের টাকায় দেশের উন্নয়নের আনুষ্ঠানিক তহবিল গঠন করল বাংলাদেশ। প্রথমবারের মতো যাত্রা শুরু করল বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল BIDF। এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, নিজেদের টাকায় অবকাঠামো উন্নয়ন করলে বাংলাদেশকে আর বিদেশি ঋণের দিকে তাকিয়ে থাকতে হবে না। অল্পমেয়াদের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের অনুন্নত দেশগুলোর উন্নয়ন কাজের অন্যতম বড় অন্তরায় বিনিয়োগকারী দাতা সংস্থা বা অংশীদারদের কঠিন শর্ত এবং কালক্ষেপণ। এই অবকাঠামো উন্নয়ন তহবিল দেশের উন্নয়ন প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ করবে। বাংলাদেশ নিজেই হবে নিজের উন্নয়নের অন্যতম অংশীদার। বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল এর শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। সচিবালয়ে অর্থ মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে গণভবন থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। BIDF এর পাশাপাশি এই তহবিলের প্রথম বিনিয়োগ পায়রা বন্দরের রমনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইনটেন্যান্স ড্রেজিং স্কিমে অর্থায়নের ঋণ চুক্তি পর্যবেক্ষণ করেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, অন্যের কাছে হাত পেতে নয়, মধ্যমায়ের দেশ হিসেবে বাংলাদেশকে স্বাবলম্বী হতে হবে। বারবার শুধু অন্যের কাছে হাত পাতা বা কারো কাছে ধার না করে আমরা আমাদের নিজেদের অর্থ দিয়েই নিজেদের অবকাঠামো উন্নয়ন বা সেখান থেকে আমরা যারা আমাদের এখানে ইনভেস্টমেন্ট করতে আসবে, বিনিয়োগ করতে আসবে বা দেশি বিদেশি যারাই আসুক, তাদের যে ঋণ নেবার যে প্রচেষ্টা সেটা আমরা নিজেরা নিজেদের অর্থ থেকেই আমরা ব্যয় করতে পারি। তাদের দেশেরও লাভ, আবার আমাদেরও একটা আত্মবিশ্বাস জন্মাবে, আত্মমর্যাদা বোধ আসবে, আর আমরাও যে পারি সেটাও আমরা বিশ্বের কাছে দেখাতে পারবো। বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়ন কাজের উদাহরণ টেনে শেখ হাসিনার অভিযোগ, অতীতে স্বাধীনতা বিরোধীদের সঙ্গী করে যারা ক্ষমতায় এসেছিল তারা দেশের বদলে নিজেদের উন্নয়ন করেছে। মূলত স্বাধীনতা বিরোধী, যুদ্ধ অপরাধী, জাতিপিতার খুনি তারাই রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। এদেশে ধারাবাহিক গণতন্ত্র চলেনি। মিলিটারি ডিক্টেটররা সময় সময় কখনো ওভারটলি কখনো কভার্টলি, অর্থাৎ কখনো
দৃশ্যমান হয়ে কখনো অদৃশ্যভাবে এই রাষ্ট্র পরিচালনা করেছে। ক্ষমতা আমি আগেই বললাম, যুদ্ধ অপরাধী আর খুনিদের হাতে থাকলে সে দেশের কখনো উন্নতি হওয়া সম্ভব না। বিআইডিএফ গঠন করায় বাংলাদেশের উন্নয়ন এখন আরো দ্রুত এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে আজকে এই করোনা মোকাবেলা করেও আমরা বাংলাদেশের উন্নয়নশীল দেশ হিসেবে এই প্রতিষ্ঠা এটা আমরা ধরে রাখতে পেরেছি এবং ইনশাআল্লাহ। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। মাথায় হিমালয়, পায়ে অতল সাগর, শরীর জুড়ে পলির গন্ধমাখা সবুজ এই বঙ্গীয় দ্বীপটি যেন অপেক্ষায় ছিল তার। তিনি আসবেন, নানা নামের নানা ব্যঞ্জনার পথ কেটে লাল সবুজে বুনবেন একটি নাম, বাংলাদেশ। চলুন সেই ধারাবাহিকতার ইতিহাস শুনি প্রণব সাহাপুর রিপোর্টে। 1896 সালে কবি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী তার বঙ্গ লক্ষ্মীর ব্রত কথায় লিখছেন, বাংলা নামে দেশ, তার উত্তরে হিমালয়, দক্ষিণে সাগর। মা গঙ্গা মর্তে নেমে নিজের মাটিতে সেই দেশ গড়লেন। এর ঠিক 22 বছর পর আরো একটু পরিষ্কার করে রবীন্দ্রনাথ ঠাকুর সুর করছেন, আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী, ওগো মা তোমায় দেখে দেখে আঁকে না ফিরে। আর ঠিক 29 বছর পর বাঙালির অসাম্প্রদায়িক চেতনার ধ্রুবতারা কবি কাজী নজরুল ইসলাম বলছেন, নম 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 বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নূপুর। নম 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 বাংলাদেশ মম, চিরমনোরম। এই বাঙালিরা যে বাংলাদেশের কথা বলছেন তার হাজার সূর্যের অন্যতম বাঙালির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সূর্যটি 1969 সালের 5 ডিসেম্বর হোসেন শহীদ সরওয়ার্দীর মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে দেশের নাম জানিয়ে স্লোগান তুললেন, মুসলমান মুসলমান ধর্ম পালন করবে, হিন্দু হিন্দু ধর্ম পালন করবে, খ্রিস্টান খ্রিস্টান ধর্ম পালন করবে। বলেন আমার সঙ্গে, জয় বাংলা, আমার দেশ তোমার দেশ, আমার দেশ তোমার দেশ। এর ঠিক 1 বছর পর অর্থাৎ 1970 সালের নির্বাচনের শেষ প্রচারণার দিন একই জায়গায় দাঁড়িয়ে তিনি বলছেন, আমি ঠিক বঙ্গবন্ধু ঠিকই, হাত আমি সহজে দেই না, হাত দিলে আর আমি হাত উঠাই না। বলেন আমার সঙ্গে, আমার দেশ তোমার দেশ, আমার দেশ তোমার দেশ। এরপর পাকিস্তানের ঝানু গোয়েন্দারা একটু নড়ে চড়ে বসলেন। 6 ডিসেম্বর 1970 গোয়েন্দা সিরাজুল ইসলাম রাওয়ালপিন্ডির উদ্দেশ্যে তার গোপন তার বার্তায় লিখছেন, অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে শেখ মুজিবুর রহমান নির্বাচনের প্রচারের আড়ালে সভা সমাবেশে গ্রামোফোন রেকর্ডে প্রকাশ্যে প্রচার করছে তার বাংলাদেশ মতবাদ। আমরা বাংলাদেশে মহাব্রত করি রে। তার ঠিক 89 দিন পর তার বীর বাঙালিকে আবারও প্রকাশ্যে শিখিয়ে দিলেন কি বলতে হবে আর কি করতে হবে। ওরে জন্ম নিলাম বাংলাদেশে রে, ও মাঝি বাংলার গহরব করি, বাংলা মায়ের কোলে যেন মরণ কালে মরি মাঝি রে। ঠিক 18 দিন পর গণহত্যার সেই কালো রাতে বিশ্ববাসীকে
পরিষ্কার জানিয়ে দিলেন, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। বাংলার ঘরে ঘরে জানিয়ে দাও যে পর্যন্ত না এই 25 বাহিনী বাংলাদেশ থেকে বিতাড়িত না হবে, যে পর্যন্ত না 7 কোটি মানুষ স্বাধীনতা না পাবে, সংগ্রাম চালিয়ে যাও, যুদ্ধ করো। এরপর 290 দিন পর এবার আর কাগজে কলমে কিংবা কল্পনা নয়, অসংখ্য শ্বাসরুদ্ধকর ঐতিহাসিক ঘটনা মারিয়ে বাঙালির 4500 বছরের ইতিহাসে এই প্রথম নিজস্ব ভূখণ্ড, মানচিত্র, জাতীয় পতাকা আর জাতীয় সঙ্গীত ছিনিয়ে এনে ইতিহাসের এই মহানায়ক বলছেন, আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে। আর সেই থেকে বাংলা নামের এই দেশটির বিজয় বাঙালির কাছে অনন্তকালের জন্য পরিপূর্ণ হলো। প্রণব সাহা, অপু, ATN নিউজ। এবার যাচ্ছি অন্যান্য খবরে। 27 মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্যোগ ঝুঁকি কমানো ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়ানোর ইস্যুতে সই হবে কয়েকটি সমঝোতা স্মারকও। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, করোনাকালে 5 দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সফর ঐতিহাসিক। একে তো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, তার উপর স্বাধীন বাংলাদেশের স্থপতির জন্মশতবর্ষে বছরটি মুজিব বর্ষ। বাংলাদেশের এগিয়ে চলার পথে মিলছে আন্তর্জাতিক স্বীকৃতিও, তাই বিশ্ব নেতাদের আগ্রহের কমতি নেই। করোনাকালেও এখানে আসছেন 3 দেশের সরকার প্রধান আর 2 দেশের রাষ্ট্রপ্রধান। ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তুলে ধরা হলো তাদেরই সফরসূচি। 17 মার্চ মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলি ও তার স্ত্রীকে স্বাগত জানানোর মধ্য দিয়ে শুরু হচ্ছে বিদেশি অতিথিদের বাংলাদেশ সফর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ সঙ্গে থাকছেন 27 জন অতিথি। জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে যোগ দেবেন তারা। বৈঠক হবে প্রধানমন্ত্রীর সঙ্গেও। 4টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। 2 দেশের বিরাজমান সুসম্পর্ক আরো জোরদার হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্কে আরো নতুন ক্ষেত্র উন্মোচিত হবে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহেন্দ্র রাজাপাকসে ও দেশটির বিভিন্ন পর্যায়ের মন্ত্রী প্রতিমন্ত্রী সহ 28 সদস্যের প্রতিনিধি দলকে 19 মার্চ অভ্যর্থনা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2 দিনের সফরে দ্বিপাক্ষিক আলোচনাও হবে গুরুত্বপূর্ণ ইস্যুতে। বিনিয়োগ, কৃষি, উপকূলীয় জাহাজ চলাচল, শিক্ষা, তথ্য প্রযুক্তি বিষয়গুলিতে পারস্পরিক সহযোগিতা অধিক গুরুত্ব পাবে। রাষ্ট্রপতি পর্যায়ে বাংলাদেশে প্রথম আনুষ্ঠানিক সফর নেপালের। 22 মার্চ আসছেন দেশটির রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী। বঙ্গবন্ধু লেকচারে যোগদানের পাশাপাশি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন তিনি। কয়েকটি সমঝোতা স্মারক এবং অন্যান্য ইনস্ট্রুমেন্ট স্বাক্ষরে আমরা কাজ করছি। 24 মার্চ প্যারেড গ্রাউন্ডে বক্তা হিসেবে অংশ নেবেন ভুটানের প্রধানমন্ত্রী। শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে তার। নিজ দেশের পক্ষে 26 মার্চ স্বাধীনতা দিবসে বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাকালে মোদীর এটি প্রথম বিদেশ সফর। 2 দিনের সফরে গোপালগঞ্জ ও সাতক্ষীরা পরিদর্শন করে 27 মার্চ বিকেলে শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠক করবেন তিনি। কিছু সমঝোতা স্মারক স্বাক্ষর এবং কয়েকটি প্রকল্প উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। রিস্ক রিডাকশনের ক্ষেত্রে একটা আছে, আর বাকিগুলো ওদের কিছু ইনস্টিটিউশনের সাথে আমাদের কিছু ইনস্টিটিউশনের সাথে যাতে সহযোগিতা বৃদ্ধি পেতে পারে। একে আজাদ, ATN নিউজ, ঢাকা। বাংলাদেশ সফরের সময় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোপালগঞ্জের কাশিয়ানীতে যাবেন মতুয়া সম্প্রদায়ের মন্দিরে পুজো দিতে। কেন সেখানে যাচ্ছেন নরেন্দ্র মোদী? ভারতীয় ভোটের হিসেবে কতটা গুরুত্বপূর্ণ মতুয়া সম্প্রদায়? খোঁজ করেছেন সহকর্মী আশুকুর রহমান অপু, ছবি তুলেছেন তারিফ মল্লিক। মতুয়া মানে হলো মাতোয়ারা হওয়া। হরিনামে যারা মেতে থাকেন তারাই মতুয়া। 1811 সালে গোপালগঞ্জের কাশিয়ানীর ওরাকান্দিতে জন্ম নেওয়া হরিচাঁদ ঠাকুর এই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। সনাতন ধর্মাবলম্বীদের যারা নমশূদ্র, যারা প্রান্তিক,
তারাই এই মতুয়া সম্প্রদায়ের অনুসারী। নমশূদ্র জাতি সৃষ্টি করিলেন যিনি, আমরা চিরদিনই তার কাছে ঋণী। অশিক্ষা কুশিক্ষা এই নমশূদ্র জাতি অজ্ঞ ছিল, ঠাকুর এসে ঘরে ঘরে দিলেন শিক্ষার আলো। মতুয়া সম্প্রদায়ের বিপুল অনুসারী থাকেন বিশ্বজুড়ে। বাংলাদেশেও বিপুল সংখ্যক মতুয়া অনুসারী আছেন, তবে ভারতে আছেন তার থেকেও অনেক বেশি। এদের সবারই তীর্থস্থান হরিচাঁদ ঠাকুরের জন্মস্থান ওরাকান্দির ঠাকুরবাড়ি। হরিচাঁদ ঠাকুরের পঞ্চম পুরুষ হিমাংশুপতি ঠাকুরের স্ত্রী সোমা দেবী এখন এই সম্প্রদায়ের প্রধান অভিভাবক। কোটি কোটি মতুয়া ভক্তের নয়নমণি পরম পূজনীয় শান্তনু ঠাকুর। ঠাকুর বাড়ির সদস্যরা ছড়িয়ে ছিটিয়ে আছেন পশ্চিম বাংলা সহ ভারতের বিভিন্ন স্থানে। হরিচাঁদ ঠাকুরের ষষ্ঠ পুরুষ শান্তনু ঠাকুর পশ্চিম বাংলার বনগা থেকে নির্বাচিত লোকসভার সদস্য। বিজেপির এই নেতার উদ্যোগেই ওরাকান্দি আসছেন নরেন্দ্র মোদী। গত লোকসভা নির্বাচনের আগে উনি বলেছিলেন যে আমাদের প্রধান তীর্থক্ষেত্র ওরাকান্দি, আপনি ওখানে চলেন, এই মৌখিক আমন্ত্রণ এবং পরবর্তীতে ডিটেলস লিখিতভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন। পশ্চিমবঙ্গে মতুয়াদের কয়েক কোটি ভোট। বাম আমলের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বেশ কিছু পদক্ষেপ নেন মতুয়াদের জন্য। এই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুরের জন্মদিনকে পশ্চিমবাংলায় সরকারি ছুটির দিন ঘোষণা করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই ভারতীয় প্রধানমন্ত্রীর ওরাকান্দিতে পুজো দেওয়া নিঃসন্দেহে পশ্চিমবাংলার আসন্ন বিধানসভা নির্বাচনে প্রভাব ফেলবে। তার কিন্তু রাজনীতির দিক দিয়ে একটা হয়ে যাবে। ওই দেশের যে ভক্তবৃন্দ আছে তারা জানবে যে মোদিজি আমাদের মন্দিরে গেছে, আমাদের সেই ঠাকুর যে মান্য করছে, আমরা ওনাদের ছাড়া কেউই বুঝবো না, আমরা তারই ভোট দেবো। ওনারও একটা পাওনা আছে। 1971 সালে মুক্তিযুদ্ধের ট্রেনিং নিতে ভারতে পালিয়ে যাবার আগে মতুয়া সম্প্রদায়ের কাছে এই ঠাকুর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন বঙ্গবন্ধুর পুত্র শেখ কামাল। 2004 সালে আওয়ামী লীগ যখন বিরোধী দলে, তখন দলটির সভানেত্রী শেখ হাসিনা এসেছিলেন এইখানে। বিপদের দিনে দুর্দিনে বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে এই ঠাকুর বাড়ির এই মতুয়া সম্প্রদায়ের সম্পর্ক অনেক দিনের। তাদের চাওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন আসছেন এই মন্দির দেখতে, এখানে পুজো দিতে, তেমনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তত একবার আসুন এই মন্দির, ঠাকুরবাড়ি এবং মতুয়া সম্প্রদায়কে দেখতে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ওরাকান্দি, কাশিয়ানী, গোপালগঞ্জ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ল আরো 6 মাস। তবে দেশের বাইরে যেতে পারবেন না তিনি, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের কাছে তিনি বলেন, বেগম জিয়ার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন, তবে দেশেই বিশেষায়িত চিকিৎসা নেওয়ার শর্তে তাকে মুক্তি দেওয়া হচ্ছে। দেশের বাইরে থেকে চিকিৎসক এনে তার চিকিৎসা করা যাবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিষয়টি নিয়ে এখনো কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। গত বছরের 25 মার্চ শর্ত সাপেক্ষে মুক্তির পর থেকে নিজ বাসভবন ফিরোজাতেই অবস্থান করছেন বেগম খালেদা জিয়া। হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। উনি বিদেশে যেতে পারবেন না, আর সব জায়গায় তিনি তার চিকিৎসার প্রয়োজনে সব জায়গায় তিনি চিকিৎসা সেবা নিতে পারবেন। যেখানে যেটা নিজ বাসায় থেকে উনি যে কোনো হসপিটালে যেতে পারবেন, তার ঠিকানাটা হবে নিজ বাসায়। এখানে তিনি যেখানে মনে করেন, যেভাবে মনে করেন সেই চিকিৎসা সেবা নিতে পারেন। করোনা পরিস্থিতি, দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। গত 24 ঘন্টায় এই মহামারীতে মৃত্যু হয়েছে আরও 26 জনের, যা 2.5 মাসের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা 8,571। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় আরও 1,773 জন রোগী নতুন শনাক্ত হয়েছেন। 219টি পরীক্ষাগারে 18,695 জনের নমুনা পরীক্ষা করে এই সংখ্যা পাওয়া গেছে। এ পর্যন্ত দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা 5,59,168। বাসাবাড়ি এবং হাসপাতাল মিলে সুস্থ হয়েছেন আরও 1,432 জন রোগী। আর দেশে এ পর্যন্ত মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা 5,13,127। করোনা পরীক্ষার চাপ এবং রোগী দুটোই বেড়েছে রাজধানীর হাসপাতালগুলোতে। এক সপ্তাহের ব্যবধানে রোগী বেড়েছে অন্তত 2 থেকে 3 গুণ। রোগীদের আইসিইউ সাপোর্টও প্রয়োজন হচ্ছে বেশি। আরও জানবো মনিরুল ইসলামের রিপোর্টে। ধানমন্ডির বাসিন্দা কানিজ ফাতেমা রাত থেকে শ্বাসকষ্টে আক্রান্ত হওয়ায় তার স্বজনরা এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরছেন।
দুটি নামকরা বেসরকারি হাসপাতালে ভর্তি করাতে না পেরে মুগদা হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছান। ওনার হলো শ্বাসকষ্টের প্রবলেমটা বেশি হচ্ছে, মনে সাসপেক্ট করা হচ্ছে কোভিড, কিন্তু এখনো টেস্ট করানো কিছু হয়নি। হাসপাতালটির পরিচালক জানান, মার্চের প্রথম সপ্তাহেও করোনা রোগী ভর্তি থাকত 40 থেকে 50 জন, কিন্তু এখন তা বেড়ে দাঁড়িয়েছে 150-র উপরে। আইসিইউ ফাঁকা না থাকায় এখন জটিল রোগী ভর্তি করানো সম্ভব হচ্ছে না। সংক্রমণ বলেন, ভর্তির হার বলেন, দুটোই বেড়েছে। আর পরীক্ষার ব্যাপারে যেটা দেখলাম সেটা হচ্ছে কি, ন্যাশনালি আমার এখানে যেহেতু এটা কোভিড ডেডিকেটেড হসপিটাল এবং এখানে রোগী ভর্তি থাকে, আমাদের এখানে শনাক্তের হারটা তুলনামূলক একটু বেশি হবে। তো বেশি হলো এই হারটা এখন প্রায় 20%-এর মতো। একই পরিস্থিতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালেও। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি গড়ে 350 মানুষের করোনা পরীক্ষার প্রয়োজন হতো, কিন্তু এখন পরীক্ষা বেড়েছে প্রায় 1.5 গুণ। এই হাসপাতালটিতেও করোনা রোগী বেড়ে যাওয়ায় নতুন করে রোগী ভর্তির সুযোগ কমে এসেছে। এখন আইসিইউ সুবিধা পাওয়া আরো কঠিন। 1 তারিখ থেকে আমরা দেখছি হচ্ছিল গ্রাজুয়ালি কিন্তু রোগী বৃদ্ধি পাচ্ছে, এবং বৃদ্ধি পেতে পেতে গত 7 দিন ধরে আমাদের এমন অবস্থা যে উই আর ফুললি স্যাচুরেটেড। অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু অনেক কন্ডিশন আরোপের মাধ্যমে, অনেক সিলেক্টিভিটির মাধ্যমেই কিন্তু আমরা রোগী ভর্তি করতে বাধ্য হচ্ছি। গত 10 দিনে স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, দেশে নতুন করে রোগী শনাক্ত সংখ্যা বেড়েছে প্রায় 72%, আর মৃত্যু বেড়েছে 50%-এর উপরে। নতুন করে রোগী বৃদ্ধির ফলে নিজেদের সক্ষমতা বাড়ানোর চেষ্টায় হাসপাতাল কর্তৃপক্ষ। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ আরও বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষিত তারিখ পুনর্বিবেচনা হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন বিষয়ে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। বলেন, করোনার মধ্যেও বিভিন্নভাবে স্বাস্থ্যবিধি লঙ্ঘন হয়েছে, আর সে কারণে করোনার প্রকোপ আবার বাড়ছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলা, বিসিএস পরীক্ষার বিষয় নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে, তবে সবকিছুই নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। সঠিক রাখতে হবে। মেডিকেল কলেজ, জেলা, উপজেলা হাসপাতাল 25শে মার্চ এই সিদ্ধান্তটা আমাদের শিক্ষা মন্ত্রণালয় নিবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে এবং এটাকে রিভিউ করতে পারে। যেহেতু সংক্রমণ যদি খুব বেশি বেড়ে যায় তাহলে নিশ্চয়ই এটাকে রিভিউ হয়তো ওনারা করবেন, আর যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে পরে ওনারা সিদ্ধান্ত হয়তো ওনাদের মতো করে নেবেন আর কি। রোজা থেকেও করোনার টিকা নেওয়া যাবে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। রোববার ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে মতবিনিময় সভায় আলেম সমাজ সর্বসম্মতভাবে এই মত দিয়েছেন। আজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মোহাম্মদ মুশফিকুর রহমান এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নুরুল ইসলাম। আলেমগণ সর্বসম্মতভাবে একমত পোষণ করেন, যেহেতু করোনা ভাইরাসের টিকা মাংসপেশিতে গ্রহণ করা হয় এবং তা সরাসরি খাদ্যনালী ও পাকস্থলীতে প্রবেশ করে না, সে কারণে রমজান মাসে রোজাদাররা দিনের বেলায় শরীরে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করতে পারবেন। সময় হলো বাইজে স্টিল বিরতি নেবার, এরপর জানিয়ে ফিরছি। আরেক দফা বাড়ল ভোজ্য তেলের দাম। সোনারাঙা মুকুলে ছেয়েছে রাজশাহীর আমবাগান। ঋণ না করে নিজেদের অর্থে অবকাঠামো উন্নয়ন করছে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। 27 মার্চ হাসিনা মোদি বৈঠক, সই হবে কয়েকটি সমঝোতা স্মারক। পশ্চিমবঙ্গে ভোটের হিসাব পাল্টে দিতে পারে মোদির মতুয়া মন্দির দর্শন। আগের শর্তেই খালেদা জিয়ার সাজা স্থগিত আরো 6 মাস। এবং করোনায় একদিনে 26 মৃত্যু, রোগীর চাপ বাড়ছে হাসপাতালে।
বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার স্বাগত নিউজ আওয়ারে। ফিরতে ফিরতে জানিয়ে দিচ্ছিলাম সংবাদ শিরোনামগুলো আরো একবার। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজনৈতিক কর্মসূচির ওপর ডিএমপির দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এই আহ্বান জানান তিনি। বলেন, গণতন্ত্রের স্বার্থেই আমরা আগামী 17 থেকে 26 মার্চ পর্যন্ত সকল রাষ্ট্রীয় কর্মসূচির প্রতি শ্রদ্ধা ও সহযোগিতা অব্যাহত রাখব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, জিয়ার খেতাব বাতিল করলে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে সরকার। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিএনপির নানা কর্মসূচি ঘোষণা করা হয় এই সময়ে। জাতীয় কমিটি ও অন্যান্য সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে যে জাতীয় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রোগ্রাম পালন করা কি ইন্টারন্যাশনাল প্রোগ্রাম? তারা ছাড়া আর কেউ করতে পারবে না। এই ধারাটা কোন ধরনের চিন্তা ভাবনা থেকে এটা আসছে? এই ধরনের নির্দেশনা আমরা পুরোপুরি ব্যাখ্যা চাই। একই সঙ্গে আমরা আহ্বান জানাচ্ছি যে এই নির্দেশনা প্রত্যাহার করে আমাদের রাজনৈতিক দল ও অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে, সামাজিক প্রতিষ্ঠানগুলোকে তাদের এই সুবর্ণ জয়ন্তী পালনের জন্য সব রকমের অনুষ্ঠানের জন্য বাধা সৃষ্টি করা না হয়। আবারও বাড়ল ভোজ্য তেলের দাম। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে রোজার আগে দেশের বাজারে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সোমবার বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, বাজারে পণ্যের সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা কাজ করছে। এ সময় ভোজ্য তেলের বিষয়ে মন্ত্রী বলেন, সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক বিষয়ক জাতীয় কমিটির সভায় তেলের দাম পুনর্নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে। আর তাতে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম 2 টাকা এবং বোতলজাত তেলে 4 টাকা বাড়বে। আর 24 মার্চের পর নতুন পেঁয়াজ বাজারে এলে পেঁয়াজের দাম 30 থেকে 32 টাকা কেজিতে নেমে আসবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। দিনাজপুরে 4 দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। পরিদর্শন করলেন মেটাল গ্রুপ সহ মেলার বিভিন্ন স্টল। দিনাজপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে আয়োজিত এই মেলায় অংশ নেয়া দেশের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের স্টলে কৃষি প্রযুক্তি ও গবেষণার ফলাফল প্রদর্শন করছে। এর মধ্যে মেলার অন্যতম আকর্ষণ আধুনিক কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি উৎপাদনকারী ও আমদানিকারক প্রতিষ্ঠান মেটাল গ্রুপের স্টল। উদ্বোধনী অনুষ্ঠানের আগে কৃষিমন্ত্রী ইনস্টিটিউটের বিভিন্ন গবেষণা মাঠ এবং মেটাল সহ অন্যান্য স্টল পরিদর্শন করেন। মেটাল গ্রুপের নির্বাহী পরিচালক ও বিজনেস হেড অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল তারিকুল আলম খান, সিনিয়র উপমহাব্যবস্থাপক জহুরুল আলম ও সহকারী মহাব্যবস্থাপক কৃষিবিদ আসাদুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। এবার মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। সোনারাঙা আমের মুকুলের বর্ণে গন্ধে মৌ মৌ করছে এখন রাজশাহীর আম বাগানগুলো। শীতের শেষেই গাছে আসতে শুরু করে আমের মুকুল, এখন দেখা দিচ্ছে গুটি আমও। গত বছর ঘূর্ণিঝড় আমপান ও করোনার দুর্যোগের কারণে লোকসান গুনেছেন আম চাষিরা। অন্যান্য বছরের তুলনায় এবার আমের মুকুল এসেছে বেশি। আর কোনো প্রাকৃতিক দুর্যোগে না পড়লে গত বছরের ক্ষতি পুষিয়ে যাবে। লাভবান হবেন আম চাষি ও বাগানীরা, এমনই মনে করছেন কৃষিবিদরা। রাজশাহীতে এবছর 17,943 হেক্টর জমি থেকে আমের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,14,000 মেট্রিক টন, জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আবারও বাজি স্টিল বিরতির সময় হয়েছে, এরপর জানিয়ে ফিরছি। কয়েক দেশে অক্সফোর্ডের টিকা স্থগিত, নিরাপদ বলছে অ্যাস্ট্রাজেনেকা। কঠিন হবে নিউজিল্যান্ড ট্যুর বললেন আকরাম খান।
বিরতির পর ফিরে এসে নিউজ আওয়ারে আরো একবার স্বাগত সবাইকে। এবার জানাবো দেশের বাইরের খবর। অক্সফোর্ডের টিকায় রক্ত জমাট বাঁধার মতো জটিল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়ায় বেশ ঝামেলায় পড়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। ইউরোপের 6টি দেশ তাদের টিকা প্রয়োগ স্থগিত করেছে। এমন প্রেক্ষাপটে অ্যাস্ট্রাজেনেকা বলছে এই উদাহরণ খুবই নগণ্য। তাদের টিকা জননিরাপত্তার দিকটি মাথায় রেখেই তৈরি। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও তাদের দাবির পক্ষে মত দিয়েছে। সম্প্রতি নরওয়েতে অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়া 3 স্বাস্থ্যকর্মীর শরীরে রক্ত জমাট বাঁধা এবং রক্তের প্লেটলেটের সংখ্যা কমে যাওয়ার মতো জটিল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। নরওয়ে ছাড়াও ডেনমার্ক ও আইসল্যান্ডে এই টিকা নেয়ার পর বেশ কয়েকজনের শরীরে রক্ত জমাট বাঁধার বিচ্ছিন্ন খবর পাওয়া যায়। এমন পরিস্থিতিতে 3 দেশই অক্সফোর্ডের টিকার ব্যবহার স্থগিত রেখেছে। এই তালিকায় যুক্ত হয়েছে বুলগেরিয়া, আয়ারল্যান্ড ও থাইল্যান্ড। সবশেষ রোববার অক্সফোর্ডের টিকার ব্যবহার স্থগিত রাখার ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডস। দেশটি জানিয়েছে ডেনমার্ক ও নরওয়ে থেকে সম্ভাব্য গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়ার পর তারা সাবধানতা অবলম্বন করছেন। টিকা নিয়ে কোনো সন্দেহ তৈরির সুযোগ দেবে না নেদারল্যান্ডস। তাই আগামী 29 মার্চ পর্যন্ত টিকা প্রয়োগ স্থগিত রাখা হবে। সম্প্রতি অস্ট্রিয়াতেও টিকা নেয়ার 10 দিনের মাথায় এক নারীর মৃত্যুর পর অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ স্থগিত করে দেশটি। অস্ট্রিয়ার এই ব্যাচটি ইউরোপের 17টি দেশে পাঠানো ABV5300 নামের ব্যাচের 10 লাখ ডোজের অংশ। এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া ও লুক্সেমবার্গও এই ব্যাচটির প্রয়োগ বাতিল করেছে। তবে এক বিবৃতিতে অ্যাস্ট্রাজেনেকা বলছে, লাখ লাখ মানুষকে টিকা দেয়া হলেও রক্ত জমাট বাঁধার ঘটনা খুবই নগণ্য। নিরাপত্তা ও কার্যকারিতার দিকটি মাথায় রেখেই টিকা উৎপাদন করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ব্রিটিশ মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার এজেন্সিও অ্যাস্ট্রাজেনেকার দাবির পক্ষে মত দিয়েছে। The European Medicines Agency has said there is no indication of a link between the vaccine and blood clots, and that the vaccine can continue to be used while its investigation is ongoing. রক্ত জমাট বাঁধার ঘটনাগুলো পর্যালোচনা করছে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি। টিকার ব্যবহারে দ্বিতীয় অবস্থানে অক্সফোর্ড, প্রথমে রয়েছে ফাইজার বায়োনটেকের টিকা। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবার খেলার খবর। বাংলাদেশের জন্য এবারও নিউজিল্যান্ড সফর বেশ কঠিন হবে বলে মনে করেন সাবেক অধিনায়ক এবং বর্তমানে ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। মিরপুরে এটি নিউজের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। সাক্ষাৎকারটি নিয়েছেন সহকর্মী শুভ দেবনাথ। 2007 থেকে 2019 পর্যন্ত ওয়ানডে এবং টি-20 মিলে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ খেলেছে 17টি ম্যাচ, ফলাফল 0। একটি ম্যাচও জয়ের দেখা পায়নি টাইগাররা। মোহাম্মদ আশরাফুল থেকে শুরু করে সাকিব আল হাসান নেতৃত্বের দায়িত্বে কেউই কাঙ্ক্ষিত জয় নিতে পারেননি। এবারও বাংলাদেশের জন্য কাজটি সহজ হবে না বললেন আকরাম খান। নিউজিল্যান্ড টিম কিন্তু অনেক শক্তিশালী একটা দল এবং ওদের নিজেদের দেশেও কিন্তু আপনার অনেক ভালো একটা দল। ওখানে তো প্রত্যেকটা শ্রীলঙ্কা বলেন, ইন্ডিয়া বলেন, ইভেন ইংল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, সবাই গিয়ে কিন্তু ওখানে ওরকম ভালো পারফরমেন্স করতে পারে না। সো আমাদের সিচুয়েশনটা টাফ আছে, বাট তারপরে ওখানে বাংলাদেশ ভালো খেলেছে অনেক সময়। সাকিবকে ছাড়া নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ অধিনায়ক হিসেবে তামিমের ব্ল্যাক ক্যাপসদের মাটিতে প্রথম অ্যাসাইনমেন্ট। তার জন্য কাজটি কতটা কঠিন? একটা প্লেয়ারের জন্য কোনো দলের কিন্তু কোনো ক্ষতি হয় না, সেটা এর আগেও প্রমাণ হয়েছে যে অনেকগুলো ম্যাচ আমরা অনেকগুলো ভালো জায়গায় জিতেছি সাকিবকে ছাড়া। তো সেটা ফ্যাক্টর না। সাকিব থাকলে হ্যাঁ টিমের স্ট্রেংথটা বাড়তো। শুধুমাত্র আইপিএলের কারণেই সাকিব শ্রীলঙ্কা সফরে খেলতে চান না। আকরাম খান জানালেন বিষয়টি তেমন না, টেস্ট খেলতেই বড্ড অনীহা সাকিবের। ও চিঠি দিয়েছে, টেস্ট অ্যাভেলেবেল না। শুভ দেবনাথ, এটিএন নিউজ, ঢাকা। এরই সাথে নিউজ আওয়ার শেষ করব, তবে তার আগে শিরোনামগুলো জেনে নেব আরেকবার। ঋণ না করে নিজেদের অর্থে অবকাঠামো উন্নয়ন করছে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। 27 মার্চ হাসিনা মোদি বৈঠক, সই হবে কয়েকটি সমঝোতা স্মারক।
পশ্চিমবঙ্গে ভোটের হিসাব পাল্টে দিতে পারে মোদির মতুয়া মন্দির দর্শন। আগের শর্তেই খালেদা জিয়ার সাজা স্থগিত আরও 6 মাস। করোনায় একদিনে 26 মৃত্যু, রোগীর চাপ বাড়ছে হাসপাতালে। আরেক দফা বাড়ল ভোজ্য তেলের দাম। সোনারাঙা মুকুলে ছেয়েছে রাজশাহীর আমবাগান। কয়েক দেশে অক্সফোর্ডের টিকা স্থগিত, নিরাপদ বলছে অ্যাস্ট্রাজেনেকা। কঠিন হবে নিউজিল্যান্ড ট্যুর, বললেন আকরাম খান। এই ছিল নিউজ আওয়ারে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ আর ATN নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে স্টার লিখে স্পেস দিয়ে AN লিখে পাঠিয়ে দিন 5959 নম্বরে।